বলতে পারবে। এখানে আমি আপনাকে বলি, রাজনীতি হলো একটা নেশা। এই পৃথিবীতে যত নিষিদ্ধ সম্পর্ক রয়েছে, নিষিদ্ধ নেশা রয়েছে, এনিথিং, তার মধ্যে রাজনীতির নেশা হলো সবচেয়ে মারাত্মক নেশা। একটা ছোট্ট উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। শেখ হাসিনার বিয়েই ছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব। তো আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। উনি সেই পাকিস্তান জমানাতে একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। তো এখন এলাকার লোকজন তাকে গালাগালি করে, শালা নাপিত, কিচ্ছু বুঝে না, হ্যাঁ, সে 2 পয়সার মানুষ, রাজনীতি বুঝে না। তো আমাকে একজন বলতেছিল যে, রনি, এই যে সমস্ত রাস্তার ফকির মিসকিন আমাকে গালাগালি করে, একবার মনে হয় রাজনীতির কপালে লাথি মেরে চলে যায়। কিন্তু পিছনে যখন 2-3 হাজার লোক স্লোগান দেয় মোশাররফ ভাই জিন্দাবাদ, তখন তার মাথা ঠিক থাকে না। তখন মনে হয় যে এই রাজনীতির জন্য জীবন দিয়ে দেই। এখন যখন ডক্টর মোহাম্মদ ইউনূস এই সিংহাসনে বসেননি, তখন তার মন মানসিকতা ছিল রাজনীতি খুবই খারাপ, এখানে সবাই শেখ হাসিনা, সবাই খালেদা জিয়া, এখানে কোনো ভালো মানুষ আসে না। যেহেতু তিনি চেয়ারে বসে গেছেন, এখন এই নেশা তাকে পেয়ে বসেছে, এবং তার যে নেশা পেয়ে গেছে, আপনি তার কথাবার্তা চেহারা ছবিতে বুঝতে পারবেন। অতি সম্প্রতি ধরেন, তিনি জীবনে কোনোদিন টুপি পরেননি। আপনি দেখবেন ইন এভার নেভার, তার যে হিস্ট্রি আছে, তার 86 বছর বয়স, এই মানুষ বুড়ো হয়ে গেছে একেবারে। বাংলাদেশের ইতিহাসে যাকে বলা হয় রিয়াল বৃদ্ধ মানুষ, উনার জীবনে এই চেয়ারে বসার আগে দেখাতে পারবো না যে একটা সিঙ্গেল ছবি আছে যে ছবিতে উনি টুপি মাথায় দিয়েছেন। তো সেই মানুষ এখন জাতিসংঘের মহাসচিব আসলেন অ্যান্থনি গুতেরেস, তার সঙ্গে গিয়ে তিনি সেই কক্সবাজারে রোহিঙ্গাদের মাঝে গিয়ে টুপি পরলেন, মাথায় টুপি পরলেন। ইট মিনস তার আকাঙ্ক্ষা জেগেছে। 2 নম্বর হলো যে তিনি ওই যে আমরা নেতারা যেভাবে এইভাবে হাত ঝুলিয়ে ঝুলিয়ে এরকম করি, এটাও জীবনে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখিনি, কোনো জায়গাতে দেখিনি। উনি অলিম্পিকের ময়দানে গেছেন, কিন্তু ওরকম দেখিনি। কিন্তু এইবার দেখলাম যে তিনি শেখ হাসিনার মতো হাত ঝুলাচ্ছেন, এরকম করছেন। 10 লক্ষ রোহিঙ্গাকে দেখে, মানে তাদেরকে দেখে তার হৃদয় এমন হয়ে গেছে, তার চেহারার মধ্যে একটা জান্নাতি ভাব চলে আসছে, যে এত আনন্দ, এত মজা, রাজনীতিতে এত মানে মানুষ জিন্দাবাদ বলছে, 1 লক্ষ লোক দাঁড়িয়ে তার সাথে খাচ্ছে, 10 লক্ষ লোক তার কথা মতো চলছে, এ আরাম, এ তো বিশাল আরাম। এই জন্য সে শুধু নিজে টুপি পরেনি, বেচারা অ্যান্থনি গুতেরেস তার বন্ধু মানুষ তাকে একটা পাঞ্জাবিও পরাই ফেলছে। হ্যাঁ, পাঞ্জাবি পরিয়ে এই যে 2 জন গেছেন, ইট মিনস এখন রাজনীতির প্রতি তার একটা ভীষণ আগ্রহ জন্ম নিয়েছে, ভীষণ আগ্রহ জন্ম নিয়েছে, এবং এই আগ্রহ থামবে না। এই আগ্রহ একবার যদি কারোর শুরু হয়, হেলিকপ্টারে না ওঠা পর্যন্ত ওই আগ্রহ আর থামবে না। ফলে এটা 2027, 28, এটা কবে, এটা ভবিষ্যৎ নিয়তি বলতে পারবে। কিন্তু একেবারে পুরো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কথাবার্তা, যা কিছু দেখে মনে হচ্ছে তিনি এখন একেবারে পুরো দস্তুর একজন পলিটিশিয়ান হয়ে গেছেন। তিনি রাজনীতিবিদদের মতো কথা বলছেন, হবে, হবে না, হতে পারে, চলবে, চলবে না, যেতে পারে, এইরকম ধরি মাছ না সুই পানি। পুরো একজন শিক্ষিত মানুষ যেভাবে রাজনীতি করে। শেখ হাসিনা যেমন ঠোঁট কাটা টাস টাস করে বলে ফেলতেন, আমার পিয়ন 400 কোটি টাকা চুরি করেছে, হেলিকপ্টারে সেও ঘুরে বেড়ায়। ডক্টর মোহাম্মদ ইউনূস সেই কথা বলবেন না যে আমার উপদেষ্টার যারা আছেন, উপদেষ্টার যারা পিএস তাদের বিরুদ্ধে এরকম দুর্নীতি হচ্ছে, এই কথা বলবেন না। কিন্তু উনি ওনার মতো করে যা করার উনি সবই কিন্তু করে ফেলেছেন। আমরা যারা এখানে বাঙালি যারা আছি, সরাসরি তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা রাজনৈতিক আকাঙ্ক্ষা দেখতে পাচ্ছেন, এবং তার উপর ভিত্তি করেই বলছেন যে আসলে কবে নির্বাচন হবে ঠিক নাই। তার মানে উনার রাজনৈতিক আকাঙ্ক্ষা আছে আপনার বিশ্লেষণে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্বাচনে যাওয়ার আকাঙ্ক্ষা নাই। না, এখানে আকাঙ্ক্ষার কথা আমি বলিনি। এখানে মূল ব্যাপার হলো ওই চেয়ারে বসার পর তার ভিতরে না একটা রসায়ন তৈরি হয়ে গেছে, কেমিস্ট্রি তৈরি হয়ে গেছে। এই কেমিস্ট্রিতে all of his body and 6th sense তাকে বলছে যে মিস্টার ইউনূস, ইউ আর দ্য ম্যান টু বর্ন ফর পলিটিক্স। আপনার জন্ম হয়েছে রাজনীতি করার জন্য। আপনি যদি রাজনীতি না করেন, এই দেশ মরে যাবে, এই বাঙালির কোনো রক্ষা নাই। তো কাজেই ওই যে রসায়ন, তার ভিতর থেকে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মুহূর্তে থেকে পাম্প দিচ্ছে যে শেখ হাসিনার মতো মানুষ যদি 15 বছর ক্ষমতায় থাকতে পারে, তো আপনার কাছে শেখ হাসিনার বুদ্ধি পিঁপড়ার মতো বুদ্ধি। খালেদা জিয়া যদি অবিসংবাদিত নেতা হতে পারে, আপনি নোবেল লরিয়েট, যেখানে ইমানুয়েল ম্যাক্রো আপনার বন্ধু, জো বাইডেন আপনার গলায় মালা পরিয়ে দেয়,
আপনার বারাক ওবামা, হিলারি ক্লিন্টন আপনার কথা মতো চলে। আপনি কি জানেন মানুষ? আপনার মতো মহাপুরুষ এই বঙ্গে, বাংলা, বিহার, উড়িষ্যায় গত কোনোদিন জন্ম নেয়নি। তো আপনি রাজনীতি না করলে কে করবে বলেন? আপনার জন্য আপনি এই বাংলার রহমত স্বয়ং আল্লাহ এই বয়সে আপনাকে তো আরো আগে পাঠাতে পারতেন, কেন পাঠাননি? এই বয়সে আপনাকে পাঠিয়েছেন যেন সারা জীবনের অভিজ্ঞতা দিয়ে আপনি এই দেশের কল্যাণ করতে পারেন। এই জিনিসগুলো তার হৃদয়ের মধ্যে এখন তৈরি হচ্ছে, তাকে বলা হচ্ছে, তিনি এই কথাগুলো শুনতে পাচ্ছেন। তারপরে তাকে বলা হচ্ছে, আপনি দেখুন ৮৬ বছর বয়সে মানুষের কত শারীরিক জটিলতা থাকে, কোমরে ব্যথা থাকে, পায়ে ব্যথা থাকে, ডায়াবেটিস থাকে, ব্রঙ্কাইটিস থাকে, নিউমোনিয়া থাকে, আপনার তো কিছু নাই। আপনি কিভাবে দ্বিধার্সে ঘুরছেন? আপনি ব্রাজিলে চলে যাচ্ছেন, আপনার ৪৮ ঘন্টা, ৪২ ঘন্টা, ৫২ ঘন্টা আপনি জার্নি করছেন, আবার হাসি মুখে চলে আসছেন। এই যে স্পিরিট, শক্তি আপনাকে আল্লাহ দিয়েছেন কেন? এই বাঙালি জাতিকে সেবা করার জন্য। আপনি কে কি বললো, কোথাকার ইউটিউবার গোলাম মোল্লা রনি কি বললো, নবনেতা কি বললো, এই কথা আপনি অভিমান করে হুজুর আমাদেরকে ছেড়ে যাবেন না। এই কথাগুলো কানের কাছে শুনতে শুনতে তার মনে হচ্ছে যে না, রাজনীতি জীবন, রাজনীতি মরণ, গ্রামীণ ব্যাংক কোনো বিষয় না, গ্রামীণ ফোন কোনো বিষয় না, এই রাজনীতির মধ্যেই সমস্ত সফলতা। এবং ওই চেয়ারে বিশ্বাস করেন, ওটা এমন একটা চেয়ার, আমরা তো রাজনীতির কাছাকাছি গিয়েছি। ধরেন একজন সংসদ সদস্য, সে তার নির্বাচনী এলাকায় প্রধানমন্ত্রী, তার উপর তো কোনো ব্যক্তিত্ব নাই। তো এই কথাগুলো আসে, হঠাৎ করে একজন এসে লোক বলে যে আরে রনি ভাই কি অবস্থা, কেউ এসে স্যার বলবে, যার দরকার সে স্যার বলবে, কেউ রনি ভাই বলবে, কেউ এসে বলবে তালুকদার সাহেব, কেউ এসে বলবে ভাই কালকে রাতে আপনাকে স্বপ্নে দেখেছি, আপনার ভিতরে যে চেহারা সুরত, কালকে রাতে স্বপ্নে দেখলাম যে শেখ হাসিনা আপনাকে মন্ত্রী বানিয়েছেন। তো এই কথাগুলো শুনলে বিশ্বাস করেন, আপনি জানেন যে আপনাকে ফ্ল্যাটিং করতেছে, কিন্তু মনটা ভালো হয়ে যায়। তেল এমন একটা জিনিস, এটা দেওয়ার সঙ্গে সঙ্গে মন ভালো হয়ে যায়। তো ওখানে তিনি যেই জায়গাতে বসছেন, ওটা একটা তেলের কারখানার চারিপাশে শুধু তেল, ওখানে তেলের নহর প্রবাহিত হচ্ছে। এখন ওই নহরের মধ্যে ডক্টর ইউনূস তো দূরের কথা, তার চেয়ে বড় মহামানব যারা আছে কেউ ওর থেকে রক্ষা পায়নি। ফলে কাজেই তার যতটুকু সামর্থ্য আছে শেষ সময় পর্যন্ত, শেষ ক্ষণ পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি ওই ক্ষমতার চেয়ারটাকে আঁকড়ে ধরে রাখার জন্য। এটাই হলো সায়েন্স। ওনার তো রাজনৈতিক সমর্থনও আছে, মানে আমরা যদি এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বিজয়ী যে পক্ষ, ছাত্রদের যে পক্ষ, যারা এখন জাতীয় নাগরিক পার্টি গঠন করলো, তাদের পক্ষটিকে ধরি, আমরা জানি যে এই ছাত্রদের মধ্যেই একটা অংশ তারা বলছে যে ছাত্র শিবির অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, জামায়াতে ইসলামী বলছে তারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, ছাত্র শিবির পক্ষটি আরেকটি দল গঠনেরও চেষ্টা করছে, এবং জামায়াতে ইসলামীও খুব ঘনিষ্ঠভাবে এই যে সংস্কার করতে যত সময় লাগুক তারপর নির্বাচন সেটাকে সমর্থন দিচ্ছে। তো এই রাজনৈতিক পক্ষগুলো তো ডক্টর ইউনূসের পেছনে আছে, তো সেটাও তো একটা শক্তি যোগায় নাকি? এই মানে আপনি মনে করেন প্রধান শক্তি কি ডক্টর মোহাম্মদ ইউনূসের? না, প্রধান শক্তির সময়, এই সময়টা সবকিছুই তার পক্ষে। তিনি তো জীবন যুদ্ধে পরাজিত কোনো ব্যক্তি নন, সফল একজন মানুষ, অনেক ক্ষেত্রে সফল মানুষ, মেধা যোগ্যতায় সব দিক থেকে সফল একজন মানুষ। ফলে ওই চেয়ারে বসার সঙ্গে সঙ্গে ওই চেয়ারের কি কি ইতিবাচক দিক আছে, নেতিবাচক দিক আছে, তিনি ক্যালকুলেশন করে ফেলেছেন। তিনি খুব ভালো করে বুঝে গেছেন যে তিনি এখান থেকে খুব সহজে যেতে পারবেন না, তার বিদায়টা খুব সহজ হবে না। তিনি এই চেয়ার যদি খুব সহজে ছেড়ে দেন, তাকে দেশ ছাড়া হতে হবে অথবা তাকে অপমান গঞ্জনার শিকার হতে হবে। কাজেই তাকে ওখানে টিকে থাকতে হবে। ১। ২ নম্বর হলো যে আমাদের বাংলাদেশের লোকজন হলো শক্তির পূজারী, ডান্ডা যত মারবেন ততই ঠান্ডা। আপনি যে এখন দেখেন বিভিন্ন জায়গায় গুজব ছড়িয়ে পড়ে, আজ শেখ হাসিনা ঢুকে পড়বে, কাল শেখ হাসিনা ঢুকে পড়বে। তো এই যে গুজব বলে আমরা অনেকে ঠাট্টা করি যে উনি আসবেন কি করে, কিন্তু এই কথা শোনার সঙ্গে সঙ্গে অনেক মানুষের দেখবেন যে কাপড় চোপড় নষ্ট হয়ে যাচ্ছে, ভয়ে তাদের হাত পা তাদের শুকিয়ে যাচ্ছে। এর কারণ হলো ১৫ বছর যারা কন্টিনিউয়াসলি শেখ হাসিনা দ্বারা নির্যাতিত হয়েছে, ভয় পেয়েছে, তারা এখন ওই শেখ হাসিনা আসবে এই নাম শুনলে তাদের মাথা ঠিক থাকে না, তাদের সবকিছু এলোমেলো হয়ে যায়। এখন এই যে গত ১৫ বছরের যে একটা কর্তৃত্ববাদী শাসন চলেছে, ফলে আমাদের দেশে আসলে সাহসী মানুষ হাতে গোনা ২-৪ জন লোক ছাড়া নেই। বেশিরভাগ মানুষ হলো তারা কত সুন্দর করে পালাতে হবে, ম্যাটিকুলাসলি পালাতে হবে, দে আর ওয়েল ডিজাইন। সুন্দর করে দেখেন আওয়ামী লীগের তাপস কিভাবে পালালো, ক্যান ইউ ইমাজিন? আপনজন সমস্ত লোকজন চমৎকারভাবে তারা সময় মতো চলে গেছে। তো এখন এই যে এখন যারা বাংলাদেশে আছে, তারা বাংলাদেশের ভিতরে লক্ষ লক্ষ লোক সুন্দরভাবে নিরাপদে পালিয়ে আছে।
আওয়ামী লীগের লোকজন যেভাবে পালিয়েছে, বিএনপির লোকজন এইভাবে 15 বছর পালিয়েছিল, জামাতের লোকজন আরও সুন্দরভাবে পালিয়েছিল। কাজী ডক্টর মোহাম্মদ ইউনূস যদি খালি ডান্ডাটা একটু সোজা করেন, 1 মিনিটের ডান্ডাটা সোজা করেন, আপনি গিয়ে দেখবেন যে এখন যে সমস্যাগুলো দেখছেন, মব দেখছেন, যে প্রবলেমগুলো দেখছেন, তার একটাও থাকবে না। তো কাজী তার যে এই যে মানে ভিতরে যে বোধ, রাজনীতি করার যে বোধ, এই বোধটার মধ্যে আপাত দৃষ্টিতে আমি কোনো যাকে বলে হয় বিপদ এবং বিপত্তি দেখছি না। এর কারণ হলো বাঙালি স্বভাবে ডান্ডা মারলে ঠান্ডা হয়ে যায়, আর যখন আপনি ডান্ডা মারতে পারেন না তখন আপনার প্রতি খুব অত্যাচারী হয়ে পড়ে, ভীষণ রকম অত্যাচারী হয়ে পড়ে। এটা হলো স্বাভাবিক। তো এই মুহূর্তে প্রকৃতি, পরিবেশ সব কিছু ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে আছে। তো এই পক্ষে থাকা অবস্থায় তার এমন কি দায় ঠেকেছে, এমন কি দুঃখের মধ্যে তিনি পড়েছেন যে এখন তিনি ভোট দিয়ে তিনি বিএনপিকে ক্ষমতায় বসাবেন, আর ক্ষমতায় বসার পর বিএনপি কালকেই জিজ্ঞাসা করবে যে আপনি এই 7 মাস 8 মাস বসে বসে কি করছেন, কত টাকা খেয়েছেন, কত টাকা নিয়েছেন, এই কাজ তিনি কেন করতে যাবেন। ফলে তিনি তার মতো করে এগোচ্ছেন, আমি এখানে অন্য কিছু দেখছি না। রনি ভাই, আপনাকে আমাদের বেশিরভাগের মানে স্মৃতিতে এবং প্রথম দেখাতেই যদি বা আওয়ামী লীগের সাবেক এমপি বলে মনে পড়ে। মানে 2008 সালে আপনি আওয়ামী লীগ থেকে নির্বাচিত হন এবং তারপর সংসদে আপনি একটা খুবই মানে আপনার একটা প্রাঞ্জল উপস্থিতি ছিল, হ্যাঁ। কিন্তু 2018 সালের নির্বাচনের আগে আপনি গিয়ে বিএনপিতে যোগ দেন এবং সে সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে মানে একটা আবেগময় অভ্যর্থনা হয় আপনার, এবং 2018 সালের নির্বাচনে আপনি বিএনপি থেকে নির্বাচনও করেন পটুয়াখালী 3 আসনে, আপনার যেটা আসন। তো আমার কথা হচ্ছে, আপনি বলছিলেন যে সবকিছু ডক্টর ইউনূসের এখন পক্ষে আছে। আমার বিশ্লেষণ বলে আপনার দল বিএনপির এখন সবকিছু বিপক্ষে আছে। মানে নির্বাচনটা তো আসলে বিএনপির জন্য খুব জরুরি ছিল এখন 15 বছর অপেক্ষার পর। মানে দলের ভেতরে কি আলাপ হচ্ছে, এই দল নির্বাচনে আদৌ প্রস্তুত কিনা, আপনি যদি আপনার এলাকার কথাটাই বলেন। আর বিএনপি যে নির্বাচন সহজে পাবে না এবং তারেক রহমান ফিরতে পারবে না, এই বিষয়গুলো নিয়ে আপনি একমত কিনা, কিভাবে দেখেন? মানে বিএনপি বিপদ থেকে উদ্ধার পাবে কি করে? প্রথমত হলো যে পুরো পরিস্থিতি আগস্ট মাসের 15 তারিখ পর্যন্ত বিএনপির ফেভারে ছিল, এবং তারেক রহমান সাহেব যদি 8 তারিখে চলে আসতেন বা 5 তারিখে চলে আসতেন, তাহলে কে হবে প্রধান উপদেষ্টা, এটা তারেক রহমানের সিদ্ধান্তই হতো। এটা হলো বাস্তবতা। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যদি নির্বাচিত হওয়ার পরে তিনি প্রথমে গিয়ে বেগম জিয়াকে সালাম করে তাকে আসতে হতো। দ্যাট ওয়াজ দ্য রিয়ালিটি। কিন্তু ওই সুযোগটা আসলে বিএনপি গ্রহণ করতে পারেনি। মানুষের রাজনৈতিক জীবনে যে সুযোগগুলো আসে, ইটস এ ম্যাটার অফ 1 আওয়ার। যেমন আমি বিএনপি আওয়ামী লীগের মনোনয়ন পেলাম, এটা আমার 1 ঘন্টার সিদ্ধান্ত ছিল। তখন আমাকে 1 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিতে হয়েছে যে আমি করবো কি করবো না। দেখুন, রাজনৈতিক যে সিদ্ধান্তগুলো, এটার জন্য আসলে 1 ঘন্টার বেশি সময় নিতে হয় না। বিএনপি আসলে এই সময়টা নিতে পারেনি। ফলে কি হলো, যে জিনিসটা হয়েছে সেটা হলো বিএনপির যে খারাপ মানুষগুলো, যেগুলো চাঁদাবাজি, দুষ্টমি, বদমাইশি, গুন্ডামি, এই কাজে অভ্যস্ত, তো তারা ওই আওয়ামী লীগের যে কাজগুলো চলছিল, চাঁদাবাজি থেকে যে জায়গাগুলো, এই জায়গাগুলো তারা দখল করে নিয়েছে সারা বাংলাতে। এখন এটা কোনো অবস্থাতেই দলের হাইকমান্ডের নিয়ন্ত্রণে নেই। তারা অনেক চেষ্টা করছে, কত বহিষ্কার করবে। বহিষ্কারে এখন ঘটনা হলো যে যেখানে কারণ বাজারে 10 কোটি টাকা যদি পার ডে চাঁদাবাজি হয় কারণ বাজারে, এখন 10 কোটি টাকা যদি হয় এবং এই সিন্ডিকেটের সঙ্গে যদি 50 জন লোক জড়িত থাকে, আপনি তাদেরকে দল থেকে বহিষ্কার করেন বা না করেন, কি আসে যায় বলেন? প্রতিদিন তো তারা 10 কোটি টাকা আয় করছে, এবং তারা মনে করে যে আগামী 3 মাস যদি আমি এই সুযোগ পাই, আমার আর জীবন আর কিছু করার দরকার নেই। তো এই হলো অবস্থা। এভাবে কারণ বাজার আছে, এভাবে গাবতলী আছে, এভাবে সায়দাবাদ আছে, এইভাবে চট্টগ্রাম বন্দর আছে, এইভাবে যে সকল জায়গাতে মাদক চোরাচালানি হয়, গরু চোরাচালানি হয় সীমান্ত অঞ্চলগুলোতে, সেখানে তো হাজার হাজার কোটি টাকার এই কাজগুলো, যেইগুলো গত 15 বছর যাবৎ আওয়ামী লীগের লোকজন করেছে, সেই জায়গাগুলো তো কেউ না কেউ দখল করেছে। তারা কারা? এবং যারা দখল করেছে তারা বিএনপির কেন্দ্রীয় কমান্ডকে মানছে না, তারা তাদের মত চলছে। তো এইটা বিএনপির জন্য একটা মারাত্মক বিপদ এবং বিপত্তির। ফলে এলাকাতে গিয়ে যদি ফেয়ার অ্যান্ড নিউট্রাল ভোট হয়, তখন এই সমস্যাগুলো সবার আগে আসবে। আমি যে ভোট দিয়ে চাইবো, এর কারণ হলো আমার এলাকাতে যে চাঁদাবাজিগুলো হচ্ছে আমি তো বন্ধ করতে পারছি না, আমার কথা ওসি শুনছে না, কোনো কিছু শুনছে না, তাহলে এখন লোকজন আমাকে ভোট দিবে কেন?
কেউ ভোট দেবে না, বলে যে আপনার ওই যে রাস্তার ছেলেরা গিয়ে আমার এই দোকান বন্ধ করছে, আমার কাছে এত টাকা নেই, আগে টাকা দেন, আপনি বিচার করেন। এখন ওই ছেলে এরকম শক্তিশালী হয়ে গেছে গত 6-7 মাসে, সে ইচ্ছা করলে আমাকে এলাকায় ঢুকতে দেবে না। এই গেল একটা সমস্যা। 2 নম্বর সমস্যাটা হলো যে আগামীতে বিএনপি যারা মনোনয়ন পাবে তারা সবচেয়ে ডেঞ্জারাস একটা অবস্থায় হবে, অর্থাৎ এই মনোনয়ন